আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় এইচএসসি 27, 28 এবং 26 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই সময়টা তোমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং, কারণ 26 ব্যাচের অলরেডি সামনে হচ্ছে 2 মাস পরে পরীক্ষা। সো তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। এবং 27 ব্যাচের তোমরা অলরেডি ক্লাস 10-এ উঠে গেছো, সো তোমাদেরকে এখন বেশি অনেক সতর্ক হতে হবে এবং অনেক বেশি সিরিয়াস হতে হবে। এবং এসএসসি 28 তোমরা যারা কেবল ক্লাস 9-এ উঠলা, তোমাদের অনেক অনেক অভিনন্দন এবং আশা করি তোমরা অনেক বেশি এনজয় করতেছো, কারণ এখন নতুন নতুন বিষয়, নতুন নতুন টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং অনেক ধরনের টপিক তোমরা জানতে পারছো এবং যে জিনিসগুলো আশা করি তোমাদের কাছে অনেক বেশি এক্সাইটিং। আজকে আমরা 3 ব্যাচের কথাই চিন্তা করে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এসএসসির জন্য, প্রবাবিলিটি, এই চ্যাপ্টারের এমসিকিউ ওয়ান শট আমরা নিব। সো এখানে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ওই সব এমসিকিউ যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং যে কয়েকটা এমসিকিউ পড়লে, যে কয়েকটা টাইপ কভার করলে প্রবাবিলিটি চ্যাপ্টারের কোনো এমসিকিউ নিয়েই আর টেনশন থাকবে না। সো প্রত্যেকটা এমসিকিউ এখানে খুবই বাছাই করে চিন্তা ভাবনা করে সিলেক্ট করা হয়েছে, যাতে এই কয়েকটা এমসিকিউ পড়লে অন্য কোনো এমসিকিউ বা এর বাইরে আর আমাদের কিছু না পড়তে হয়। এবং আমরা এই প্রবাবিলিটি চ্যাপ্টারের উপরে একটা ওয়ান শট ক্লাস দিয়েছি, যদি তোমরা এখনো না দেখে থাকো তোমরা অবশ্যই এটা কি আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো বা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সো আজকে আমাদের এই ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে খুবই সহজে যতগুলা টাইপ আছে, যতগুলা টাইপের এমসিকিউ আসে বোর্ডে প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো এবং এগুলো আমরা টাইপ ওয়াইজ করবো যাতে আমরা সবগুলো টাইপ কভার করতে পারি। ওকে, সো প্রথমে আমরা যে টাইপটা আলোচনা করবো সেটা হচ্ছে নমুনা বিন্দু। তো নমুনা বিন্দু এখানে হচ্ছে যে একটা কোনো বস্তু, সেটা হতে পারে মুদ্রা, হতে পারে ছক্কা, নিক্ষেপ করলে কতগুলো নমুনা বিন্দু হবে। তার আগে আমাদের যেটা সবচেয়ে বেশি জানা জরুরি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই যে সম্ভাবনার সীমা কোনটি, যদি আমরা অনেকেই জানি। তো এই এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে, যদি আমি এতগুলো লিখি নাই, কার্ড দিয়ে দিছি। তো এই এমসিকিউটা আমাদের মাস্ট, এটা যেমন মনে করো আমাদের বেসিক, এটা আমাদের কম্পালসারি, সো এটা আমাদের জানতেই হবে। তো সম্ভাবনার সীমা কোনটি? তো আমরা সবাই জানি সম্ভাবনার সীমা হচ্ছে 0 থেকে 1 এর মাঝে। সো মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম কত? 1। তাহলে আমরা জানি আমাদের উত্তর হচ্ছে এটা সি। সো এটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 এর মাঝে, এবং দুই জায়গায় খেয়াল রাখতে হবে লেস দেন ইকুয়াল যেন থাকে। ওকে, সো এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। সো নমুনা বিন্দুর প্রথম যে ম্যাথটা আমরা দেখবো, এখানে আমরা আগে বলে নিই, আমরা যতগুলো এমসিকিউ পড়তে সেগুলো সবগুলো মোস্ট অফ দ্য বোর্ডের এমসিকিউ এবং এইচ কভার অল দোজ টাইপস। তো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো বলছে 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? আমরা জানি যে যদি সেম টাইপের জিনিস নিক্ষেপ করা হয়, মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা বিন্দু কতগুলো হয়? মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা জানি মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু কতগুলো হয়? 2 টু দি পাওয়ার n। সো 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, কয় টাকার মুদ্রা ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট মুদ্রা নিক্ষেপে হবে কত? 2 টু দি পাওয়ার n। তাহলে কয়বার নিক্ষেপ করছে? 2 টু দি পাওয়ার 5, 5 বার নিক্ষেপ করছে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 32। তাহলে আমরা কি মনে রাখবো যে টাকার ক্ষেত্রে বা মুদ্রার ক্ষেত্রে এটা নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n, তারপর 5 বার নিক্ষেপ করছে, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 32। ওকে, সো পরে একটা ইম্পর্টেন্ট, 3টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কতটি হবে? তাহলে ছক্কার ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে, ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু, ছক্কার ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দু হবে, এটা কতগুলো হবে? মনে রাখতে হবে 6 টু দি পাওয়ার কত? n। ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু কত হবে? 6 টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে ছক্কা কয়বার নিক্ষেপ করছে? 3টা ছক্কা একত্রে নিক্ষেপ, বা হচ্ছে একটা ছক্কা 3 বার নিক্ষেপ, কথাটা একই বোঝায়। সো 3টা ছক্কা একত্রে নিক্ষেপ, একটা ছক্কা 3 বার নিক্ষেপ, কথাটা একই বোঝায়। সো এখানে 6 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 6 টু n, 6 টু দি পাওয়ার 3, তার মানে এটা কত বোঝায়? 6 ইন্টু 6 ইন্টু 6, কত হবে? 216। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। আমরা বুঝতে পারছি সবাই, আশা করি। যে দুটো করলাম তার সাথে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কম্বাইন নিয়ে দেওয়া আছে। এখানে বলা আছে 2টা ছক্কা এবং হচ্ছে 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করে নমুনা বিন্দু। তাহলে 2টা ছক্কা, আমরা একটু আগে দেখতেছিলাম যে ছক্কার জন্য নমুনা বিন্দু হচ্ছে 6 টু দি পাওয়ার n, আর মুদ্রার জন্য কত ছিল? 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো যখন একসাথে করবে তখন এগুলোর মাঝে কি হবে? গুণ হয়ে যাবে। ওকে, আর এটা কয়বার নিক্ষেপ করছি? দুইটা ছক্কা, সো 2। এটা কত?
দুইটা মুদ্রা, তো কত হচ্ছে 2, তাহলে এটা আমরা পাচ্ছি 36, এটা হচ্ছে 4। ওকে, 436 ও 144, তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি আমাদের জানতে হবে বা বিষয় মাথায় রাখতে হবে, সেইটা কি, সেটা হচ্ছে যে যখন এরকম আমরা তো এখন দেখলাম যে ছক্কা এবং মুদ্রা অনেকগুলো থাকবে, কি ছক্কা মুদ্রা বাদে অন্য কিছু দিলে, তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা যে জিনিসটা নিক্ষেপ করতেছি ওইটার আউটপুট কতগুলা। যেমন ছক্কার ক্ষেত্রে একটা ছক্কার ক্ষেত্রে ফলাফল হচ্ছে 6টা ছিল, মুদ্রার জন্য ফলাফল ছিল 2, এই জন্য আমরা এখানে 6 নিছি, এখানে কত 2 নিছি। তো এমন কিছু যদি থাকে যেটা ফলাফল কত, ফলাফল হচ্ছে 4, এমন কিছু যদি থাকে ফলাফল 4, এরকম একটা জিনিস যদি 3বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু হবে 4 টু দি পাওয়ার কত 3 হবে। ঠিক আছে, তাহলে মেইন কথা এটা 6 2 না, মেইন বিষয় হচ্ছে এটা ফলাফল সংখ্যা কতগুলা। সো এই জন্য আমরা সরাসরি মুখস্থ আগে ছক্কার ক্ষেত্রে 6 টু দি পাওয়ার n, মুদ্রা ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। সো কোনো জিনিস যদি এমন হয় যেটা ফলাফল এইগুলা না, যেরকম 4 হবে বা অন্য কিছু, তাহলে ওইটা টু দি পাওয়ার n। তাহলে ফলাফল যদি হচ্ছে m হয় আর নিক্ষেপ যদি হচ্ছে আমরা n বার করি, তাহলে নমুনা বিন্দু কত হবে m টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, নমুনা বিন্দুর ফলাফল টু দি পাওয়ার কত হবে, নিক্ষেপ সংখ্যা হবে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তার চেয়ে আরো জেনারেলাইজ একটা বিষয় আমরা দেখবো, আমরা যদি এইসব কিছু মাথায় না রাখতে চাই, একটা কাজ আমাদের করতে হবে। তো এই কাজগুলো কখন তখন যখন আমরা বেশি বড় নিক্ষেপ বা বেশি সংখ্যক বার নিক্ষেপ করবো, তখন আমাদের কাজ দিবে। তো অনেক সময় এরকম যখন একত্রে নিক্ষেপ, দুটি মুদ্রা একত্রে, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ হবে, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা যেটা দেখবো যে কোনটা কতবার নিক্ষেপ করছে। ছক্কা নিক্ষেপ করছে 2বার, তাহলে ছক্কার ফলাফল আমরা এইভাবে বের করতে পারি। ছক্কার ফলাফলটা দেখবো, ছক্কার কত 6 করে বের হয়, 6টা ফলাফল, তার মানে 6, একবার নিক্ষেপ করছে একটা 6, আবার নিক্ষেপ করছে আর একটা 6, এরপরে কি মুদ্রা নিক্ষেপ করছে, সেটা গুণ, মুদ্রা কত ফলাফল 2টা, তাহলে কয়বার নিক্ষেপ করছে, একবার, একটা 2 গুণ, আরেকবার নিক্ষেপ করছে আর একটা 2 গুণ দিয়ে দিলাম। তাহলে এই গুণ, এটা গুণ করে আমি কি পাচ্ছি, এখানে যেমন হচ্ছে যে 144 পাচ্ছিলাম, এখানে কত পাবো 140 পাবো। ঠিক আছে, আচ্ছা, ওকে 140 পাবো। তার মানে এখানে যে মেইন উদ্দেশ্য বিষয়টা, এইটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাকে কি দিল ডাজেন্ট ম্যাটার, আমি যা দেখবো যেটা নিক্ষেপ করতে দিছে ওইটা কত ফলাফল, যেমন 6 কতবার নিক্ষেপ করছে ততবার গুণ দিব, এটা কত 2 কতবার নিক্ষেপ করছে 2বার গুণ দিছে। তো এরকম যদি হয় যে আমি একটা নিক্ষেপ করছি হচ্ছে এটা ফলাফল হচ্ছে 3, এটা হচ্ছে 5বার নিক্ষেপ করছি, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3বার নিক্ষেপ করছি, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2বার নিক্ষেপ করছি, তাহলে কি হবে আমার ফলাফল, এটা আমরা একটু কম নিই, এটা হচ্ছে 2বার, তাহলে কি হবে 3 2বার, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 2 3বার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু কত 2, 3 কয়বার 2বার, তাহলে আবার হচ্ছে 3 ইন্টু 3, তাহলে এই হবে আমার কি ফলাফল। তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যে বস্তুটা নিক্ষেপ করবো সেটার ফলাফল কত, মানে কতগুলো আউটপুট পাওয়া যায় প্রতি নিক্ষেপে এবং কতবার আমরা নিক্ষেপ করতেছি, এইগুলো জাস্ট যতবার নিক্ষেপ করবো ততবার গুণ করে দিলেই টোটাল ফলাফল আসবে। সো এটা তখন ইম্পর্টেন্ট হবে যখন হচ্ছে কি একাধিক ফলাফল বিশিষ্ট ভিন্ন ধরনের বস্তু আমরা নিক্ষেপ করবো, তখন যা সরাসরি গুণ করে দেবো। ওকে, সো এমসিকিউটা এখানে বলছে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা। সো দ্যাট মিনস এখানে কি বলছে যে হেড অপেক্ষা অধিকবার টেল, তার মানে কি টেল অবশ্যই হেডের চাইতে কি থাকতে হবে, বেশি থাকতে হবে। কতবার থাকবে ডাজন্ট ম্যাটার, বাট হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা, সো টেল অবশ্যই কি থাকতে হবে, বেশি থাকতে হবে। এখন দেখো একটা মুদ্রাকে যদি আমরা 3বার নিক্ষেপ করি তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কত হয় বলতো, নমুনা ক্ষেত্র হয় আমাদের হেড হেড হেড। সো দেখো একটা মুদ্রা 3বার নিক্ষেপে এই ফলাফল বা এই নমুনা ক্ষেত্র আমরা পাই, তাই না? তাহলে এখন এখানে আমাদেরকে দেখতে হবে যে কোথায় হেড অপেক্ষা অধিকবার কি আসছে, টেল আসছে। তাহলে এখানে হেড বেশি, এখানেও হেড বেশি, এখানে হেড বেশি, এখানে কি টেল বেশি, তো এটা আমাদের হবে এখানেও টেল বেশি, এখানে টেল এবং এখানে টেল। আমি বলতে পারবো এখানে তো টেল নাই, হ্যাঁ হেড নাই, অবশ্যই হেড হচ্ছে এখানে 0, দ্যাট মিনস টেল বেশি, তাহলে এখানে বেশি আছে, এখানে বেশি, এইটাতে বেশি, এইটাতে বেশি, 1 2 3 4, তার মানে কত হবে আমাদের ফলাফল কত হবে 1/j। সো এম একটা দেখি, এখানে বলছে তিনটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে 3টা এইচ পাওয়ার সম্ভাবনা কত, 1/8। অবশ্যই আমরা একটু আগে দেখতেছিলাম আমাদের নমুনা বিন্দু এস ইকুয়ালটা হবে হচ্ছে, আমরা এখানে দেখতে পারি আমাদের যে নমুনা বিন্দুটা আছে এখানে 3টা এইচ পাওয়ার সম্ভাবনা কত, একটা, তাই না?
টোটাল। তাহলে মোট ঘটনা কত? তাহলে মোট ঘটনা হচ্ছে যে 8 আর অনুকূল ঘটনা কত? একটা, তার মানে 1/8। ঠিক আছে, এটা রাইট। বড়জোর দুটিতেই পাওয়ার সম্ভাবনা 3/4। সো সর্বোচ্চ দুটিটি মানে কি, যে বড়জোর বা সর্বোচ্চ দুটিটি একই কথা। তো এখানে বড়জোর দুইটাতেই থাকা যাবে, এর বেশি থাকা যাবে না, কম থাকলেও কোনো প্রবলেম নাই। তাইলে সো এখানে এইটা হবে অবশ্যই, এখানে কোনো টি নাই, তার মানে এটা হচ্ছে 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও দুইটা টি, মানে এখানে 2টা টি আছে, এখানে 2টা টি, এখানে 3টা টি আছে। তো এই একটা বাদে বাকি সবগুলো আমাদের অনুকূল ঘটনা। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? 7/8। কিন্তু আমরা এখানে পাইছি কত? 3/4 বলছে, তার মানে এটা হবে না কি। তো এইটা হচ্ছে আমাদের ক্রস। টি 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 একটি নম্বর বিন্দু, অবশ্যই একটা টি টি আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি, 1 এবং 3। বুঝতে পেরেছি সবাই? এই অঙ্কে বলছে যে 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে একই ঘটনা, কমপক্ষে একটা এইচ পাওয়ার সম্ভাবনা কত? এবার এর আগে বলছিলাম বড়জোর দুইটি টি, এবার বলছে কমপক্ষে একটি টি, মানে কমপক্ষে মানে কি? সো একটা থাকতেই হবে, এর বেশি হলে কি কোনো সমস্যা নেই। সো এর কম থাকা যাবে না, মিনিমাম একটা আমাদের কি থাকতে হবে। সো আমাদের মেইন ফোকাস বিন্দু হচ্ছে এখানে কমপক্ষে, সো মিনিমাম একটা টি থাকতেই হবে। তাহলে মিনিমাম একটা টি আমরা যদি এখানে দেখি, মিনিমাম একটা টি অথবা ম্যাক্সিমাম যতগুলো থাকবে, এখানে টি আছে, এখানে টি টি আছে, টি আছে, টি আছে, টি আছে, টি আছে, কত টোটাল? 7টা। মোট ঘটনা কত? 8। তাহলে আমাদের আনসার কোনটা হবে? এইটা, 7/8। তাহলে কমপক্ষে একটা টি। মেইন কথা আমাদের এইটা বুঝতে হবে। সো কমপক্ষে মানে হচ্ছে, যখন আমাকে বলতেছে কম পক্ষে, মানে হচ্ছে এটাকে আমরা বলবো সর্বনিম্ন। সর্বনিম্ন, এর চেয়ে বেশি হলেও কোনো সমস্যা নেই। সো এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটি মুদ্রা 3বার নিক্ষেপে অনধিক 2h আসার সম্ভাবনা, মানে 2h মানে 2টা h আসবে। অনধিক, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। অনধিক মানে কি? অধিক নয়, অধিক নয় মানে ম্যাক্সিমাম 2h বা 2h এর বেশি না আসা, মানে 2h এর বেশি না আসার সম্ভাবনা কত? 2h আসার সম্ভাবনা। অনধিক 2h মানে 2h এর অধিক নয়, এরকম আসার সম্ভাবনা কত? দ্যাট মিনস অলওয়েজ কি হইতে হবে? 2টা h এর সাথে কি হবে? কম হবে। সো আমরা দেখতেছিলাম যে আমাদের একটা মুদ্রা যদি 3বার নিক্ষেপ করা হয় এই নমুনা বিন্দু পাওয়া যায়, এবং এখানে 2h অনধিক মানে অধিক নয়, 2h মানে 2টা h ম্যাক্সিমাম, এরকম কোথায় পাওয়া যায়? সো 2টা h এর কম থাকলেও হবে। সো আমরা দেখি যে এখানে ম্যাক্সিমাম 2h 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 2h, এখানে 2h 2h, ঠিক আছে, এই কয়েকটা, তার মানে 7টা পাচ্ছি। সো একটাতে 3h আছে, বাকি সবগুলোতে কি 2h আছে। দ্যাট মিনস এটার অ্যান্সার, তার মানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 7/8, কারণ আমাদের অনুকূল ঘটনা 7 আর সর্বোচ্চ ঘটনা কত? 8। ওকে, তাহলে মেইন কথা এখানে আমাদের যে কারণে এই ম্যাথটা দেওয়া, সেটা হচ্ছে এখানে অনধিক অর্থ। অনধিক, এইটার অর্থ বুঝতে হবে। অনধিক অর্থ হচ্ছে অধিক নয়। ওকে, তার মানে কি অধিক নয়, বেশি হওয়া যাবে না, মানে সর্বোচ্চ, এখানে যেটা বোঝাচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ কত? 2h, সর্বোচ্চ 2h, সর্বোচ্চ 2h আসতে হবে, এর চেয়ে বেশি h আসা যাবে না। তো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে বলছে যে 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? একই ফলাফল বলতে আমরা কি বুঝি? যে এটা হেড আসুক টেল আসুক, সবগুলো ফলাফল কি হতে হবে? একই হতে হবে। তো এখানে খেয়াল করো, এইটাতে সবগুলো কি? সবগুলো h আছে, এবং এইটাতে সবগুলো কি আছে? h আছে। বাকিগুলোতে কিন্তু সব নিক্ষেপেই কিন্তু আমরা একই ফলাফল পাইনি, হেড এবং টেলের মিক্স হয়েছে। বাট এই দুটো ফলাফলে, এটা তো সবগুলো হেড একই ফলাফল, এটা সবগুলো কি টেল, যদিও আলাদা, বাট কিন্তু সবগুলো ফলাফল কি একই, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 2টা, মোট ঘটনা হচ্ছে 8টা, 1/কত হবে? 4 হবে। তো এইটা আমাদের ফলাফল, এখানে নাম্বার সি। এটা ছক্কার জন্য হইতে পারে, যেমন 6-6 আসা, 2-2 আসা, বা 6-6-6, 2-2-2, এরকম 3-3-3, যে কোনো কিছু আসতে পারে। তো আমাদের মেইন এই জিনিসটাতে ফোকাস দিতে হবে, যে ফলাফলটা একই, ডিফারেন্ট, এখানে এইচ আসছে, ওখানে টি আসছে, ইট ডাজন্ট ম্যাটার, বাট ফলাফলটা কি আসতে হবে? সেম আসতে হবে। সো আমরা নতুন একটা টাইপে চলে আসছি, এটা হচ্ছে ছক্কা নিক্ষেপ। সো এখন আমরা ছক্কা নিক্ষেপ নিয়ে আলোচনা করব। এখানে বলছে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা এবং হচ্ছে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা দেখি একটা ছক্কা যদি নিক্ষেপ করি, আমরা জানি কি কি আসে। একটা ছক্কা যদি নিক্ষেপ করে ফলাফল কি আসে? আমরা জানি 1 থেকে 6 আসবে। তাহলে এখানে 1 হবে, 2, 3, 4, 5, 6,
এই কয়েকটা। এর মধ্যে আমাদের দেখতে হবে কি কি আসে আর কি। তো বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা কতগুলো দেখো তো। বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5, তার মানে অনুকূল ঘটনা 3, মোট ঘটনা কত 6, তার মানে এটা আসতেছে হাফ। ওকে, এইটা ঠিক আছে। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো। মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, এই তিনটা জানি আমরা, যে 2 3 5 হচ্ছে কি মৌলিক সংখ্যা। ওকে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাগ আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এই বিষয়টা সংখ্যা, এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে। সংখ্যা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মৌলিক, এর পাশে থাকবে হচ্ছে যৌগিক, আর এখানে মাঝখানে কত 1। তাহলে দেখো 1 হচ্ছে মৌলিকের মধ্যেও না, যৌগিকের মধ্যেও না, তার মানে 1 আলাদা একটা সংখ্যা। মৌলিক ওই যে 2 3 5 7 এইগুলা, আর বাকিগুলো সব কি হবে যৌগিক সংখ্যা হবে। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে মৌলিক কোনগুলা, 1 আলাদা, যৌগিক কোনগুলা। যদি বলে অযৌগিক, তার মানে সেই ক্ষেত্রে 1 সহ মৌলিক। যদি বলে অমৌলিক 1 সহ, তখন কি হবে যৌগিক হবে, তখন কিন্তু 1 হচ্ছে অযৌগিকের মধ্যে বা অমৌলিকের মধ্যে পড়বে। তো আমাদের যেটা বলছে যে মৌলিক সংখ্যা, আমরা দেখলাম মৌলিক সংখ্যা 2 3 5, তিনটা আছে, 3/6 একইভাবে হাফ, তার মানে এটাও কি আছে ঠিক আছে। জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা এটাও 3টা, আমরা জানি 3টা হবে, হাফ হবে। তো এখানে এই 3টাই কি রাইট। তো এই জিনিসটা হচ্ছে একটু সবাই মনোযোগ দিবা, এইটা হচ্ছে একটু কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। অনেক সময় এই প্রবাবিলিটি এবং অন্যান্য ক্ষেত্রে সেট ফাংশনের ক্ষেত্রেও এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট হয়, মানে দরকার পড়ে আর কি। এরপরে ম্যাথটা দেখো, একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড়, মানে কি হতে হবে এখানে প্রাপ্ত সংখ্যাটা জোড় হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখন আমরা দেখি আমাদের এখানে জোড় কে কে, এইটা জোড় আছে, এইটা জোড় আছে, এইটা জোড়। এর মধ্যে এখানে খেয়াল করো এবং বলছে, তাই না। এবং বলে কি হয় আমরা জানি, এবং বলে ইন্টারসেকশন, অথবা দুইটা কন্ডিশনে কি হইতে হবে ট্রু হইতে হবে। তাহলে জোড়ও হইতে হবে এবং 3 দ্বারা কি হইতে হবে বিভাজ্যও হইতে হবে। যদি অথবা বলতো তাহলে যে কোনো একটা হলে কি হইতো, বাট আমাদের যেহেতু এবং বলছে, তার মানে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য দুইটাই হওয়া লাগবে। তাহলে জোড় এখানে আমরা পাইছি 2 4 6, এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কে, এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য আছে শুধু শুধু 6, যেটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের আউটপুট কয়টা, শুধু এখানে শুধু 6 আসবে, মানে আমাদের অনুকূল ঘটনা এখানে শুধু 6 হবে। তার মানে 1/8, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 1/8, সরি এটা 1/8 না, তো 1/6, মোট ফলাফল কটা 6টা, তার মানে আউটপুট হবে 1/6। এটা হচ্ছে প্রথমটা সঠিক, এটা মনে রাখবা। এবং মানে হচ্ছে দুইটা কন্ডিশনে ট্রু হবে। এটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা এবং বিজোড় পাওয়ার সম্ভাবনা কত। সো এটা মৌলিক হইতে হবে এবং কি হইতে হবে বিজোড় হইতে হবে। সো দুইটাই, এর মধ্যে মৌলিক কে কে 2 3 5, আর বিজোড় কে কে, এর সাথে আবার বিজোড় হচ্ছে 3 5, তার মানে কয়টা পাচ্ছি দুইটা, তার মানে 2/6, এটা 2/6 করলে কত হয় 1/3, 2/6 এটা হচ্ছে 1/3 আসতেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে মৌলিক সংখ্যা হইতে হবে এবং আছে বিজোড় হইতে হবে, তার মানে কি দুটা কন্ডিশনে ট্রু হওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা খেয়াল করো যে দুইটা ছক্কা, নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা রয়েছে। তার মানে আমি দুইটা ছক্কা নিক্ষেপ করছি এবং ওটা যে আউটপুট এটা বোঝাচ্ছে উপরের পিঠ, তো এই পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত। তো আমরা জানি একটা ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6, সেকেন্ডে তো একইভাবে কি আসবে 1 2 3 4 5 6 এরকম আসবে। তো বলছে দুইটাতে সেম আসা যাবে না। তো আমরা জানি দুইটাতে কি এরকম যে কোনো কম্বিনেশন আসতে পারে, 1 থেকে 1, এই 1 এর সাথে 6, 1 থেকে 6, 2 এর সাথে 6, 1 থেকে 6, সো টোটাল কয়টা 36টা হয় আমরা জানি। তো এর মধ্যে যখন 1 এর সাথে 1 আসবে, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4, 5 এর সাথে 5, 6 এর সাথে 6, এই কয়েকটা যখন আসবে তখন কি হচ্ছে সেম হচ্ছে না, তখন হচ্ছে সংখ্যাটা কি একই হবে। তো এই 6টা ঘটনা কি করা যাবে না, ঘটা যাবে না, বাকি সবগুলো কি সম্ভব হবে। তার মানে আমাদের টোটাল ঘটনা হচ্ছে 36টা, এর মধ্যে এখানে আবার 6টা থাকতেছে 30টা, তাহলে 30টা অনুকূল ঘটনা, আর আমাদের মোট ঘটনা কত 6 6 36, ছক্কা নিক্ষেপ করলে 36 হয়, তাহলে 6 6 36, আমি যদি হচ্ছে 6 দিয়ে কাটি 5, এটা হচ্ছে কত 6, 5/6, আমাদের ফলাফল হচ্ছে 5/6। তাহলে এই যে এখানে 5/6, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে একই সংখ্যা না আসার সম্ভাবনা, যদি বলতে একই সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে একই সংখ্যা যেমন ধরো এই যে 6টা গেছে একই সংখ্যা আসতেছে, তখন কিন্তু কত হইতো ফলাফল হইতো 6/36, মানে 1/6।
এবার হচ্ছে ছক্কা এবং মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয়, ঠিক আছে। তো যখন একটা ছক্কার মুদ্রাকে একসাথে নিক্ষেপ করবে, এই ক্ষেত্রে কি করবে? একটা মুদ্রা এবং একটা ছক্কা একত্রে নিক্ষেপের ঘটনায় আমরা কি নমুনা বিন্দুটা দেখিনি? তাহলে এটা নমুনা বিন্দুগুলা বা নমুনা ক্ষেত্রগুলো কি কি হবে? নমুনা বিন্দুগুলো ছক্কা আসবে কত? 1। 1 এর সাথে কি আসবে? 1 এর সাথে মুদ্রায় হেড এবং টেল। তাহলে হচ্ছে যে 1 এইচ, তারপর কি 1 টি, 2 এর সাথে হেড, 2 এর সাথে টি। আমরা জানি একটা মুদ্রা এবং একটা ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে এই ধরনের ফলাফল গুলো আসবে। একের সাথে হেড, একের সাথে টি, 2 এর সাথে হেড, 2 এর সাথে টি, এভাবে করতে করতে 6 এর সাথে হেড এবং 6 এর সাথে টি চলে আসবে। তো এখানে আমাদের বলছে মোট নমুনা বিন্দু 12টি। ইয়েস, আমরা এখানে গুণে দেখলাম কয়টা হবে? 12টা। বাট আমরা অন্যভাবে বের করতে পারবো, এর আগে পড়ছি না? একটা মুদ্রা এবং একটা ছক্কা একত্রে নিক্ষেপ, তাহলে নমুনা বিন্দুর ক্ষেত্রে, মুদ্রার ক্ষেত্রে আমরা কি করব? মুদ্রার ক্ষেত্রে কত বল? মুদ্রা আউটপুট কয়টা? 2টা, তার মানে মুদ্রার ক্ষেত্রে 2। আর গুণন ছক্কার কয়টা আউটপুট? 6টা, ফলাফল 6টা, তার মানে এটা গুণন 6। তার মানে কথা হলো 6 দুগুণে 12, তার মানে এটা কি আছে? ঠিক আছে। আচ্ছা, কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা 11/12। কমপক্ষে একটি টি মানে কি? মানে বেশিও হইতে পারে, তাই তো? এরকম, বাট জিরো থাকা যাবে না। তাহলে কমপক্ষে একটি টি আছে কোথায়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এটা তো 6টা হইলো। তো কমপক্ষে একটি টি আছে 6টা। 6/কত? 12, মানে হচ্ছে হাফ। তার মানে এইটা আমাদের কি? রাইট না রং? ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় এইচ পাওয়ার সম্ভাবনা। ছক্কায় মৌলিক সংখ্যা বলতে কত? 2, এবং তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় এইচ এটা আছে 2, 3, 5H, এই 3টা। তার মানে 3টা আছে। তাহলে অনুকূল ঘটনা কয়টা? 3টা। মোট ঘটনা কত? 12। এটাতে কাটলে 4 হয়, তার মানে হচ্ছে 1/4। তার মানে এটা হচ্ছে রাইট। ঠিক আছে। তাহলে এরকম ছক্কা এবং মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করেন, আমাদের ফলাফল নমুনা বিন্দুগুলো কি এরকম হবে, এবং তার আউটপুট গুলো কি আমরা এখানে এইভাবে বের করতে পারবো। কোশ্চেন গুলো এরকমই থাকবে। তো এখানে আমাদের 1 এবং 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে বি, 1 এবং 3। ওকে, আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে আসছি। সো এখানে বল তোলা, ঝুড়ি থেকে বল তোলা। তো বলছে একটি ঝুড়িতে একই ধরনের 12টি নীল, সো 12টি নীল বল আছে, 12টি নীল, 15টি সবুজ এবং 20টি কালো বল আছে। ওকে, দুইভাবে একটা বল নেওয়া হলো, একটা বল আমরা তুললাম। তো বলছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের নীল বল কত আছে? তার আগে আমাদের বের করতে হবে মোট বল কত। এখানে সবগুলো যেহেতু 47, আমি প্রিটি শিওর মোট বল 47 হবে। 12 আর 15 তো কত হয়? 17, 12 আর 15 27 হয়, 27 আর 20 কত? 47। তো এর মধ্যে নীল বল আছে, আমাদের নীল বল চাইছে, তাহলে এখানে নীল বল কতগুলো আছে? 12। তাহলে অনুকূল ঘটনা 12, মোট ঘটনা কত? 47। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 12/47। বলটি সবুজ অথবা কালো হওয়ার সম্ভাবনা কত? তো সবুজ অথবা কালো, অথবা থাকলে আমরা কি বলছি? যোগ হয়। তাহলে সবুজ এবং কালো এই দুইটাই কি করতে হবে? দুইটা বলই যোগ করতে হবে। তাহলে সবুজ বল আছে 15টি এবং কালো বল আছে কত? 20টি। তাহলে 15টি এবং 20টি মিলে কত হচ্ছে? 25টি, সরি 35টি। আর মোট বল হচ্ছে 47। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, 35/47। তাহলে আমাদের বলটি সবুজ অথবা কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 35/47। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা দেখতেছি যে বলছে 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ দেওয়া আছে। 10 জনের আছে এ প্রকারের রক্ত, 12 জনের বি প্রকারের, 13 জনের ও প্রকারের এবং 15 জনের কত? এবি প্রকারের। টোটাল কত হচ্ছে? 12 আর 13 আমাদের হচ্ছে 25, 25 আর 25 50। ঠিক আছে। তো বলছে একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? বি প্রকারে, তাহলে আমাদের মোট সম্ভাবনা 50। বি প্রকারের রক্ত কোথায়? বি প্রকারের রক্ত আছে 12 জন, তাহলে 12/50। তো 12/50 করলে কত? 6/25 হয়। এটাকে ভাগ করলে 6/25 চলে আসে। এটা হচ্ছে আমাদের ফলাফল। একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা, মানে এবি থাকা যাবে না, বাকি যে কোনো গুলো থাকলেই কি হবে? হবে আর কি। তাহলে আমরা এবি গুলো বাদ দিয়ে বাকিগুলো ক্যালকুলেট করবো। এবি আছে 15টা, এটা বাদে বাকি কত আছে? 50 থেকে 15 গেল 35। তাহলে 35/50। তাহলে আমাদের 35/50 5 দিয়ে ভাগ করলে 7 বাই হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। এই টাইপের অঙ্কগুলি কিন্তু কি বোর্ড এক্সামে আসে। যে বলছে একটি ঝুড়িতে 5টি লাল এবং 10টি কি সাদা বল আছে। তাহলে টোটাল কত? 5টা আর 10টা, 15টা বল আছে। বলছে প্রতিস্থাপন না করে একটির পর একটি করে 3টি বল তুললে 3টি বল লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রতিস্থাপন না করে আমরা কি বুঝি? আমি ঝুড়ি থেকে একটা বল নিব এবং এটা রাখবো না, এটা এখানে ফেরত রাখবো না। একটা নিলাম, একদম নিয়ে ফেললাম, এরপর আরেকটা তুলবো, এরপর কি আরেকটা তুলবো। তাহলে দুইভাবে আমি 3টা বল তুললাম এবং কোনো বলে ওখানে রাখলাম না।
সো এইটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন না করে আর কি। তো প্রতিস্থাপন না করে যদি আমরা বল তুলি, যেহেতু এটা একই ঘটনা, মানে প্রথম বলটা যে তুলবো এটা সম্ভাবনা, দ্বিতীয় বল তোলার সম্ভাবনা এবং তৃতীয় বল তোলার সম্ভাবনা আমাদের বের করতে হবে। এবং যেহেতু এটা একই ঘটনারই অংশ এবং একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এগুলো কি হবে, গুণ করতে হবে। তো প্রথমে আমরা বের করি। সো বলছে তিনটা বলই লাল হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে প্রথম বলটা যদি লাল হয়, তাহলে আমরা দেখি প্রথম বল তোলার সম্ভাবনা। প্রথম বল লাল বল কয়টা আছে? 5টা। আর এটা অনুকূল ঘটনা, মোট ঘটনা কত? 5 আর 10 15। এখন যেহেতু এটা প্রতিস্থাপন না করে, তার মানে কি বল একটা কমে গেল টোটাল থেকে, একটা বল তো তুলে ফেললাম, তার মানে থাকলো কয়টা? 14টা। লাল বল কয়টা আছে? 4টা। তার মানে পরেরটা অনুকূল ঘটনা 4, মোট বল কত? 14। এখন আরেকটা বল তুলে ফেললাম এখানে, এখন বল থাকলো কয়টা? 13টা। আর লাল বল আছে কয়টা? 3টা। তাহলে এখানে হবে 3/13। ওকে, তাহলে এই যে তিনটা ঘটনা, এটা হচ্ছে প্রথম বল তোলার ঘটনা, এটা দ্বিতীয় বল তোলার, এটা হচ্ছে তৃতীয় বল তোলার ঘটনা, প্রতিস্থাপন না করে এই টোটাল মিলে যে ঘটনা, এটা হচ্ছে কি আমাদের একটা ফলাফল। তার মানে এইগুলো কি করতে হবে? গুণ করতে হবে, এবং এটা ডিপেন্ডেন্ট। তাহলে এবার দেখো, আমরা যদি ভাগ করি, এইটা হচ্ছে 3 হবে, 3-এর এখানে 3-এ কাটা, এখানে 4 দিয়ে কাটলে 2, এখানে হচ্ছে 7। ওকে, 2 বার, এখানে 7 বার, 7 এবং 91। ওকে, তো 7 এবং 91 আমাদের আসতেছে। তো আমাদের আসতেছে 2/91। তো এটা আমাদের ফলাফল। তাহলে আমরা দেখি কোথায় এ বি সি রে, এখানে কত? 2/91। তার মানে আমরা যদি প্রতিস্থাপন না করে তুলি, তাহলে এইভাবে বল সংখ্যা কমতে থাকবে, এবং যেহেতু এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এর জন্য গুণ হতে থাকবে, সবগুলোকে একসাথে গুণ করে দিতে হবে, দিয়ে 2/91 আসছে। এই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ। মোস্ট অফ দা বোর্ড এক্সামে এগুলো আসে। সো 90 থেকে 100 মাঝে আমরা জানি মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কত? 97। সো একটা মৌলিক সংখ্যা। তাহলে 90 থেকে 100 এর মধ্যে সংখ্যা আছে কত? টোটাল 90 সহ 11টা। আর অনুকূল ঘটনা কয়টা? একটা। তার মানে 1/11। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, 1/11। এটা হবে ফলাফল। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে মৌলিক সংখ্যাগুলো কত। সো আমরা একটা সূত্র জানি এখানে, 442, 232, 232, 1। এটা মানে হচ্ছে যে 10টা ঘর, যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। এইভাবে টোটালটা 442, 232, 232, 1। এটা মনে রাখলে আমরা খুব সহজে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে টোটালটা বের করে ফেলতে পারবো। সো এটা একটু সবাই মাথায় রাখো। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 40টি টিকেটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর মানে নাম্বার দেওয়া আছে। একটি টিকিট দৈর্ঘ্য চয়ন করলে ক্রমিক নংটি 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত? গুণনীয়ক মানে কি? যে সংখ্যা দিয়ে 40-কে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো কি হচ্ছে? 40-এর গুণনীয়ক। তো এটা হওয়ার সম্ভাবনা কত? এখন দেখো, 1 থেকে 40-এর মধ্যে 40-এর গুণনীয়ক কত কত আছে আমাদের এটা দেখতে হবে। তো 40-এর গুণনীয়ক বের করার জন্য আমাদের যেটা করতে হবে, 1 ইন্টু 40 এইভাবে আমরা বের করতে পারি। 1 ইন্টু 40 মানে 40, 2 ইন্টু কত? 20 মানে হতো 40, 3 ইন্টু হবে না, 3 হবে না, 4 ইন্টু 10, 4 ইন্টু 10 হচ্ছে 40, 5 ইন্টু 8 এটা কত? 40, 6 7টা 42 হচ্ছে না, 7 7 49 এটাও হচ্ছে না। সো এই পর্যন্তই। তার মানে আমরা গুণনীয়ক কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8, 8টা পাচ্ছি। তার মানে ক্রমিক নম্বর 1 থেকে 40-এর গুণনীয়ক আছে হচ্ছে 8টা, মোট সংখ্যা আছে কত? 40টা। তার আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 8, মোট ঘটনা কত? 40। এটা কাটা যাবে 5, মানে হচ্ছে 1/5। তাহলে এখানে কোথায় আছে? 1/5 হচ্ছে 1 নম্বর। আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো আমাদের এটা জানতে হবে, গুণনীয়ক, গুণিতক এইগুলো আমাদের বের করা শিখতে হবে। সো এইভাবে আমরা কি করতে পারি, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় এইভাবে গুণ করে সহজে খুব সহজে বের করা যায়। 1 থেকে শুরু করে দেখা গেলো এই পর্যন্ত আসলে হয়, এরপর তো যাওয়ার দরকার নেই, কারণ 6 7 8 8 তো লিখছি, আর দরকার নেই। সো এইখানে এই পর্যন্তই শেষ। তো আমরা দেখলাম যে 8টা আছে, 40-কে ভাগ দিলাম 8 5 দিয়ে, তার মানে 1/5। 2 নম্বর দেখো, ক্রমিক নংটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো একটু আগে আমরা কথা বলতেছিলাম, তাই না, মৌলিক সংখ্যা নিয়ে। তো 1 থেকে 40-এর মধ্যে মৌলিক কতগুলো আছে বলতো? আমরা বলছিলাম 442, 300, 232, 232। তাহলে এখানে আছে 30 পর্যন্ত, 10 40 পর্যন্ত, 40 পর্যন্ত আছে হচ্ছে 8 3 4 12টা, টোটাল 12টা আছে। তার মানে 12/,
40। তো এখানে কাটলে হচ্ছে তোমার 4 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 3/কত 10 আসবে। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে বোর্ডের কোশ্চেন এবং বোর্ডে এই স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো থাকবে। তো এটা বলছে যে 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে অলরেডি, এবং এই অঙ্কগুলা 3 স্টার। ওকে, এবং এটা একটু ডিফিকাল্টি লেভেল যখন হাই দেয় তখন এই ম্যাথগুলো আসে আর কি। ওকে, সো দেখো বলছে 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈর্ঘ্য নেওয়া হলো। সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এখানে খেয়াল রেখো, এখানে কি বলছে 2 অথবা 3। আমরা বলছি অথবা থাকলে কি হয়, এই 2 দ্বারা বিভাজ্য হওয়া এবং 3 দ্বারা বিভাজ্য, অথবা থাকলে ইউনিয়ন হয়। সো 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য, এই দুইটা সংখ্যায় কি করতে হবে, যোগ করতে হবে। মানে এইটা কত দ্বারা, 2 দ্বারা কতগুলো বিভাজ্য হয়, 3 দ্বারা কতগুলো বিভাজ্য হয়, টোটাল প্রবাবিলিটিটা যোগ করতে হয়। ওকে, বা অনুকূল ঘটনাগুলো যোগ করতে হয়। আমরা এখন দেখবো 10 থেকে 21 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য কে কে আছে, 10, 11, 12। ওকে, তাহলে এখন দেখো 10 থেকে 21 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য আমরা গুলো দেখবো। তাহলে 2 দ্বারা বিভাজ্য আমরা জানি জোড় সংখ্যাগুলো 10, 12, 14, 16, 18, 20 এইগুলো হবে। তার মানে এগুলো অবশ্যই আমাদের ফলাফল হবে। এবং যেহেতু অথবা আছে, 3 দ্বারা গুলো দেখতে হবে। 3 এর ঘরের মতো আমাদের হচ্ছে 3 4 12, এইটা আছে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তার মানে এই কয়েকটা আসতেছে। এই দুইটা ফলাফল আমরা কি করব, যোগ করব। তাহলে অনুকূল ঘটনা এখানে যেমন এইটা ছিল অবশ্যই। তাহলে দেখো অনুকূল ঘটনা 1 2 3 4 5 6 7 8। 2 দ্বারা বিভাজ্য হলো নিচ্ছি, 3 দ্বারা বিভাজ্য হলো নিব। কতগুলো পেলাম, 8টা মনে হয়। 1 2 3 4 5 6 7 8। ওকে, 8। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমাদের 8, আর মোট ঘটনা কত, আমরা পাচ্ছি হচ্ছে 10 দিয়ে 12। তার মানে 4 দ্বারা ভাগ করলে 2/3। আমাদের ফলাফল কোনটা, বি, অ্যান্সার হচ্ছে বি। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে আসো, যেখানে এখানে পদ ও লেখা আছে, বলছে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য। ও মানে কি, এবং। তাহলে এখানে ও না থেকে এখানে কি থাকতে পারতো, যে অথবা দিয়ে এবং। এবং থাকলে মানে কি, দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, 2 দ্বারা ভাগ যাইতে হবে, 3 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের আর অথবার জন্য যে আলাদা আলাদা নিতে পারবো না। কোনগুলো নিতে পারবো, যেটা দুইটা কন্ডিশনই ট্রু করছে। তাহলে দুইটা কন্ডিশনই ট্রু কোথায় বলতো, এই যে একটা, এখানে একটা দুইটা কন্ডিশনই ট্রু আছে, আর এইখানে একটা দুইটা কন্ডিশনই ট্রু আছে। সো এই দুইটা ফলাফল আমরা কি করতে পারবো, নিতে পারবো। তাহলে আমাদের অনুকূল ঘটনা কত, এখানে দুইটা, সো অনুকূল ঘটনা হচ্ছে 2টা, মোট ঘটনা হচ্ছে 12টা, তার মানে 1/6 আসতেছে। সো এই হচ্ছে আমাদের 1/6 ফলাফল। এখন খেয়াল করো, এটা আমরা আরেকভাবে বের করতে পারি। সেটা কি, যে এই যে নর্মালি এরকম বিভাজ্য ক্ষেত্রে একটা হচ্ছে এইটার অনুকূল ঘটনা, এটা অনুকূল ঘটনা, দুইটাতে গুণ করে বের করে ফেলতে পারি। এবং এর ক্ষেত্রে দুটো কি করতে হয়, গুণ করে দিতে হয়। এটা যেটা আসবে, এটা যেটা আসবে, দুটো গুণ করে দিতে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে এবং বলছে, যখন বলবে 2 এবং 3 দ্বারা বিভাজ্য, দুইটা দ্বারা নর্মালি এরকম বিভাজ্যের ক্ষেত্রে, তখন আমাদের 2 ও 3 এর লসাগু নিতে হবে। 2 ও 3 এর লসাগু দ্বারা বিভাজ্য হলেই হবে আর কি। তো যখন এরকম এবং বলবে, তাহলে 2 এবং 3 এর লসাগু কত, 2 এবং 3 এর লসাগু আমরা জানি 3 দোকানে 6। এখন দেখতে হবে 6 দ্বারা কে কে বিভাজ্য, যে 6 দ্বারা বিভাজ্য ওরাই মাত্র 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 6 দোকানে 12, 3 6 18, এরপরে 9। তার মানে এই দুইটাই পাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খেয়াল রাখতে হবে, যে কখনো যদি বলে এই দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য, তখন কি করতে হবে, ওই দুইটা লসাগু বের করতে হবে, করে ওই লসাগু দ্বারা যেগুলো বিভাজ্য ওই সংখ্যাগুলোই শুধুমাত্র এই দুইটাতে বিভাজ্য হবে আর কি। তো অনেক সময় বলতে পারো যে আচ্ছা আমি তো এটা বের করে ফেলতেই পারতেছি, 2 দ্বারা দেখতে পাচ্ছি, 2 দ্বারা বলতে 3 দ্বারা। যদি এমন হয় যে অনেক বড় একটা রেঞ্জ দিল, যেমন 1 থেকে 100 দিল, বা হচ্ছে 20 থেকে 100 বা 50 থেকে 100 দিল, ওই ক্ষেত্রে আমাদের খুঁজে বের করা টাফ হবে। যার কারণে আমরা তখন ওইটা লসাগু বের করলে খুব ইজিলি, যেমন খুব ঝটপটে আমরা হচ্ছে 6 এর ঘরের নামতা দিয়ে 6 দোকানে 12, 3 18 খুঁজে বের করে ফেললাম। ওকে, সো এইটা একটা ট্রিক্স, এইটার মাধ্যমে আমরা খুব সহজে এগুলা বের করে ফেলতে পারবো। আমরা রিটেনে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এমসিকিউ তো ইউজ করবোই। প্লাস আবার আরেকটা আছে, সেটা হচ্ছে যে অথবার ক্ষেত্রে এটার প্রবাবিলিটি এবং এটার প্রবাবিলিটি, এই দুইটা বের করে কি করবো আমরা, যোগ করলে একই ফলাফল আসবে। এবং এর ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্যের প্রবাবিলিটি, 3 দ্বারা বিভাজ্যের প্রবাবিলিটি, এই দুটো বের করে
গুণ করলেও কি একই ফলাফল আসবে। কারণ বলতে পারো এইগুলো আমরা কখন লিখবো, যখন ওই যে আবার বললাম যে রেঞ্জটা যখন অনেক বড় হবে সেই ক্ষেত্রে আমরা এইগুলো কি করতে পারবো, এইভাবে আলাদা আলাদা করলে আমাদের জন্য ইজি হয়। এইগুলো একটু সবাই, এই টপিকটা একটু সবাই হচ্ছে যে ভালোভাবে দেখো, এটাতে যেন কোনো কনফিউশন না থাকে। যদি কনফিউশন থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্টে, আমরা চেষ্টা করবো সলভ করে দাও। ওকে, দেখো আমরা এই যে নতুন একটা টাইপ বাস ট্রেন যাত্রা, এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা রিটেনের জন্য এবং এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং রিটেনের জন্য তো এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ, এইগুলোর জন্য সিকিউ এর জন্য তো 3 স্টার 4 স্টার। ওকে, সিকিউ এর জন্য 4 স্টার, এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখান থেকে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। আগে আমরা দেখি প্রবাবিলিটি ট্রিটা রাখি। এখানে হচ্ছে খুলনা, সো খুলনা হতে সে কোথায় যাবে, রাজশাহী, রাজশাহী আমরা ধরুন এটা রাজশাহী, বাসে রাজশাহী হচ্ছে কি প্রথমে বাসে, আর এটা হচ্ছে বাসে 9, এটা ধরলাম। তাহলে হচ্ছে বাসে কত গেছে, বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, তো 4/5। ওকে, আচ্ছা এখান থেকে সে রংপুর যাবে, রংপুর, এখান থেকে রংপুর কিসে যাবে, বাসে, বাসে নেওয়া যাবে না, ট্রেনে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়া, ট্রেন, তার মানে এটা ট্রেন হবে, এটা রংপুর, এটা হচ্ছে ট্রেন, এটা হবে হচ্ছে ট্রেন 9। তাহলে একইভাবে এখানে রাজশাহী থেকে এটার জন্য একইভাবে দিতে হবে, এখানে হচ্ছে রংপুর, এটা হবে হচ্ছে রংপুর, এটা হচ্ছে ট্রেন 9। ওকে, সো ট্রেন এবং ট্রেন 9। তাহলে আমরা দেখি বলছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে এটা যদি বাস হয় এটা কি হবে, বাসে 9, ঠিক আছে, এটা বাস নয়। এখন বাসে না যাওয়ার সম্ভাবনা কত, আমরা জানি কোন একটা স্টেশন থেকে বা কোন একটা ডেস্টিনেশন স্থান থেকে যদি একটা ডেস্টিনেশনে যায়, সো এদের এই ওয়েতে বা যাওয়ার টোটাল প্রবাবিলিটি কত, 1। ওকে, এই প্রবাবিলিটি সবগুলো মিলে তার মানে কত হইতে হবে, 1 হবে। তো এখানে বাসে যাওয়া এবং বাসে নয় দুইটা মিলে কত হওয়া লাগবে, 1 হওয়া লাগবে। তাহলে আমরা বাসে নয় এটা কিভাবে বের করতে পারবো, 1 থেকে এটা বাসেটা বিয়োগ দিয়ে দিব, 1 মাইনাস 4/5, এটা কত হবে 4 মাইনাস 5 মাইনাস 4 বাই হচ্ছে 5, 1/5, তার মানে 1/5 আসতেছে, বাসে নয়, এটা সম্ভাবনা কত হবে 1/5, নাম্বার বি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছি? সো এখানে একইভাবে রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এখানে বলছে 6/7, আমরা ট্রেনে 9 এটা বের করে ফেলতে পারবো কত, 1 মাইনাস 6/7, কত হবে 1/7, তার মানে এটা ট্রেনে হচ্ছে 6/7, এটা হচ্ছে 1/7, একইভাবে হবে, তাই তো। 2 নম্বর, তো এখানে বলছে রাজশাহী বাসে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, মানে এখানে রাজশাহী থেকে কি করবে, রাজশাহী কই থাকবে, অবশ্যই খুলনা থেকে। তো খুলনা থেকে রাজশাহীতে কি সে বাসে আসবে, রংপুর ট্রেনে নয়, ট্রেনে নয় মানে ট্রেন ছাড়া, মানে ট্রেনে যেতে পারবে না। তো আমাদের দেখতে হবে তাহলে বাসে এবং ট্রেনে কোন রুট হচ্ছে, এই রুট না, এখান থেকে এখানে আসবে বাসে, দেন এখান থেকে এখানে ট্রেনে নয়, তাহলে এখানে কত 4/5, এখানে কত 1/7, এই দুটা কি করতে হবে, গুণ করতে হবে। একই ঘটনা দুইটা অংশ ডিপেন্ডেন্ট, একই ঘটনার উপর ডিপেন্ডেন্ট, তাই না, একটা একটার উপর। তার মানে এখানে হবে এই প্রথমটার জন্য আমি পাচ্ছি, বাসের জন্য পাচ্ছি 4/5, এখানে ট্রেনের 9 পাচ্ছে হচ্ছে 1/7, তার মানে উপরে হচ্ছে 4/5/7=35, আমাদের ফলাফল হচ্ছে সি। এই টাইপটা সিকিউ এমসিকিউ দুইটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু ভালো করে পড়ো, আশা করি এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, কোনো না কোনো বোর্ডে আসে, প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এখান থেকে কোশ্চেন হবেই। আবহাওয়া বা বৃষ্টি হওয়া, এটা একটা ইম্পর্টেন্ট, এটা এই এমসিকিউটাও মাঝে মাঝে চলে আসে। তাহলে দেখো আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মে মাসে 21 দিন বৃষ্টি হয়েছিল, তাহলে 17 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের মেইনলি দেখতে হবে যে বৃষ্টি হয়েছে কতদিন এবং মে মাস কত দিনে। এই 17 তারিখ এর সাথে কিন্তু কোনো কানেকশন নেই, কারণ এটা কি 17ই মে হতে পারে, 21শে মে হতে পারে, এটা ইজ জাস্ট এ নাম্বার, দিন, বাট দিনটা তো একদিনই, মানে এটা কোন দিন হচ্ছে সেটা আমার কোনো ফ্যাক্ট না, 17 তারিখ হোক, 1 তারিখ হোক, 2 তারিখ। আমার মেইন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এখানে মে মাসে কত দিন, মে মাস কত দিনে এবং
কতদিন বৃষ্টি হয়েছে। তো আমরা জানি যে আমরা বের করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে 31 দিনে হয়। তো 31 দিনের মধ্যে 21 দিন বৃষ্টি হয়েছে, তাই না? তো বৃষ্টির পরিমাণ যদি বাড়তো তার মানে সম্ভাবনা বেশি হতো, কমলে কমবে। তার মানে আমাদের কত হচ্ছে, তো 21 বাই কত হবে, 31 হবে। অনুকূল ঘটনা কিন্তু 17 নয়, 17 জাস্ট হচ্ছে ওই দিনের নাম, তাই না, কততম দিন সেইটা, বাট আসল অনুকূল ঘটনা কত, 21 দিন। তার মানে এই যে 21 বাই 31, 17 বাই 31 না, এটা আমাদের এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 21 বাই 31, 17 বাই 31 নয় আর কি। এখানে একটা ম্যাথ আছে, এখানে একটু টুইস্ট আছে। বলছে 2024 সালে ফেব্রুয়ারি মাসে 19 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? ওকে, নর্মালি ফেব্রুয়ারি কত, 28 দিন। 19 দিন বৃষ্টি হয়েছে, 8 ফেব্রুয়ারি ডেট নাম্বার, তাহলে 19 দিন বৃষ্টি হয়েছে, তাহলে কত হওয়া উচিত, 19 বাই 28। বাট আসলে কি, এখানে একটা ব্যাপার আছে, 2024 সাল আমরা জানি ফেব্রুয়ারি মাসের সাথে লিপ ইয়ার রিলেটেড, তাই না? তাহলে 2024 সালে এটি কি লিপ ইয়ার ছিল। তো 24 সালে যখন লিপ ইয়ার হয়, আর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত হয় বলতো, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কয় দিনের হয়, 29 ডেজ হয়, তাই না? 29 দিনে হয় না? তাহলে যদি এই 24 লিপ ইয়ার কিনা এটা আমাদের জানতে হবে। তো আমরা জানি লিপ ইয়ার বের করার একটা প্রসেস আছে, আইসিটি তে আছে, দেন হচ্ছে নর্মাল ম্যাথের বই আছে, এটা বের করে ফেলতে পারবা। তবে এমনি যদি মুখস্থ রাখতে চাও 2000 সাল থেকে শুরু করবে, এরকম 2000 সাল, 2000 সাল থেকে 4 করে 2000, 2004, এরকম হচ্ছে 8, 12, 16, 2020, 2024, 2000 কত হবে 28, 2032, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে কি লিপ ইয়ার হবে, ইজিলি মনে রাখা যাবে, তাই না? 4 ঘর 2000 থেকে শুরু করে 4 ঘর নামতা, এগুলো লিপ ইয়ার। তার মানে 2024 সালটা কি ছিল, লিপ ইয়ার ছিল। এবং এই লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন, তার মানে আমাদের 19 দিন বৃষ্টি হয়েছে, এবং ডে ছিল কত 19, 29, তার মানে 19 বাই কত হবে 29 হবে। ক্লিয়ার? এইটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, যদি ট্রিক্স কাটাতে চায় তখন এটা কি করবে, দিয়ে দিবে আর কি। ওকে, সো আমরা হচ্ছে লাস্ট টপিকে চলে আসছি। আমাদের লাস্ট টাইপ হচ্ছে বর্ণ তোলা। তার মানে এখানে একটা ওয়ার্ড থাকবে, এখান থেকে একটা অক্ষর যদি আমরা ধরো সবগুলো একটা পাশে রেখে দিচ্ছি, এখান থেকে একটা অক্ষর তুললে আমাদের কত মানে প্রবাবিলিটি কত হবে। তাহলে বলছে ম্যাথমেটিক্স শব্দের প্রতিটি বর্ণ আলাদা করে বাক্সে রাখা আছে। একটা বাক্সের মধ্যে ধরো প্রতিটা একটা করে বর্ণ কোথাও লিখেছে, করে লিখে বা কিছু লিখে আমরা রাখছি। তো এই বর্ণগুলা ওখান থেকে একটা বর্ণ যদি দৈর্ঘ্যভাবে তোলা হয়, তা টি হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এখন এখানে আমাদের দেখো টোটাল বর্ণ আছে কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা বর্ণ আছে। এর মধ্যে টি মানে অনুকূল ঘটনা, টি কয়টা আছে দেখো তো, 2টা টি আছে না, এখানে একটা টি, এখানে একটা টি, টি আছে 2টা, তার মানে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 2টি, মোট বর্ণ কত 11টি। তাহলে কয় নাম্বার হচ্ছে বলতো, 2/11 নাম্বার টি। তো এইটা হচ্ছে আমাদের টি ওঠার সম্ভাবনা। ওকে, সো দেখো একটা ম্যাথ, এখানে বলছে হায়ার ম্যাথমেটিক্স, আগে ছিল শুধু ম্যাথমেটিক্স, এবার কি বলছে হায়ার ম্যাথমেটিক্স শব্দের প্রতিটি বর্ণ আলাদা করে বাক্স রাখা আছে। দৈর্ঘ্যভাবে একটি বর্ণ তুললে বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, অথবা বলছে না, তার মানে এও হওয়া যাবে না, এইচও হওয়া যাবে না। এখানে এ বলছে, এখানে অথবা আছে, এখানে এইচ আছে, এখানে না বলছে। যদি বলতো এ অথবা এইচ হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা এ অথবা এইচ খুঁজতাম। এখন খুঁজবো এ অথবা এইচ না হওয়া, মানে এ এবং এইচ নাই বাদে কি কি আছে। তাহলে এখন দেখো টোটাল বর্ণ আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, আর এখানে আছে 11টা। তাহলে 6 আর 11 17টা। এর মধ্যে এ এইচ বাদে কি আছে বলতো, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা আছে। সো এ এবং এইচ বাদে অক্ষর আছে কত, 12টা। তার মানে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 12, মোট ঘটনা 17, নাম্বার কত, অ্যান্সার হচ্ছে নাম্বার ডি। ক্লিয়ার বিষয়টা? সো এটা কাইন্ড অফ হচ্ছে বল তোলার মতো, একই রকম, জাস্ট হচ্ছে ডিফারেন্ট বর্ণ দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি একটু কি করলাম, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা কি বল তোলার ক্ষেত্রে আমরা জানি হ্যাঁ এতগুলো সিমিলার কালার। সো এখানে ওই জিনিসটা যদি হচ্ছে যে যদি ক্যাচ না করে, ওই জন্য হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে হ্যাঁ এইভাবে বর্ণ যদি দেওয়া থাকে তাহলে এই বর্ণ কতগুলো সিমিলার বর্ণ আছে, কতগুলো ডিফারেন্ট বর্ণ আছে, এটা আমাদের কি করতে হবে, নর্মাল বলের মধ্যে আমরা ক্যালকুলেট করে ফেলবো আর কি। এটা একটা রিসেন্ট গতবার আসছে সিলেট বোর্ডে, কত আসছে 25 সালে, 25-এর এক্সামে সিলেট বোর্ডে আসছে যে প্রবাবিলিটি ট্রি এর বর্ণগুলি পৃথক করে একটি বাক্সে রাখা হলো। অ্যাজ ইউজুয়াল দৈর্ঘ্যভাবে একটি বর্ণ তোলা হলে এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত। তাহলে স্বরবর্ণ কি কি আমরা জানি স্বরবর্ণ ইংরেজিতে স্বর বর্ণ কতগুলো আছে,
মানে ভাওয়েল আর কি, এ ই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে থাকা যাবে না, এই পাঁচটা হওয়া যাবে না। তার মানে কি, এই পাঁচটা বাদে বাকিগুলো আমাদের খুঁজতে হবে। তাহলে এই আই ও ইউ বাদ দিয়ে কতগুলো আছে আমাদের দেখি তো, 1 2 3 4 5 6, না এটা হবে না, 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9টা আছে। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 9টা, মোট ঘটনা কয়টা? অনুকূল ঘটনা হচ্ছে 15। তুমি যদি 3 দিয়ে কাটো, 3 এক্ষেত্রে হচ্ছে 5, মানে 3/5। তাহলে আমাদের ফলাফল কোনটা হচ্ছে? এই যে নাম্বার হচ্ছে ডি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফলাফল। এরকম ভাবে এটা স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, যদি বলতো স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা বের করতে বললে তখন আমরা কি বের করতাম? স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা যদি আমাদের বের করতে বলতো, তাহলে আমরা দেখবো যে স্বরবর্ণ কতগুলো আছে। স্বরবর্ণ কতগুলো ছিল বলতো? 9টা যদি স্বরবর্ণ না হয়, 15টার মধ্যে 9টা, মানে 6টা স্বরবর্ণ আছে, তাই না? এই যে 1 2 3 4 দেন হচ্ছে 5 6, তার মানে কত হবে? 6/15। এটা হচ্ছে 2 বার, এটা হচ্ছে 5 বার, মানে 2/কত? 5 আসছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ ওয়ান শট প্রবাবিলিটি অধ্যায়ে এসএসসির জন্য। সো এখান থেকে এই টপিকগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, থিওরিটা যদি কভার থাকে, বেসিকটা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আশা করি যে এখান থেকে যে ধরনের ম্যাথই দিক না কেন, যে ধরনের এমসিকিউ আসুক না কেন, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। সো এখানে এই বেসিক গুলো তোমার ক্লিয়ার থাকতে হবে, এই টপিক গুলার আরো বেশি বেশি প্রবলেম তোমরা সলভ করবা, বেসিকটা ক্লিয়ার করবা, এবং এই টপিক রিলেটেড প্রবলেম গুলো সিকিউ আসে। সো তোমার জন্য এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য কি টপিক গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করেছি টাইপ ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করা, যাতে তুমি বুঝতে পারো যে কতগুলো টাইপ আছে এবং কি কি টাইপের এমসিকিউ বা কোশ্চেন আসতে পারে। ওকে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং সামনের পরীক্ষার জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নেবে, এবং যারা ক্লাস 9 উঠেছো তোমরা অনেক বুঝে, বেসিক বুঝে শেখার চেষ্টা করবে। কখনোই সরাসরি মুখস্থ যাবে না। আমি বলবো না মুখস্থ করা লাগবে না, অবশ্যই মুখস্থ করার বিষয় আছে, অনেক কিছু আছে যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। মোস্ট অফ দ্য জিনিসই আমরা মুখস্থ রাখি, বাট বুঝে বুঝে মুখস্থ রাখি। কোন একটা জিনিস যদি আমি বুঝে মুখস্থ রাখি, ওইটা আমি ভোলার সম্ভাবনা খুবই কম। আর যদি আমি জাস্ট সরাসরি জাস্ট উইদাউট এনি বেসিক্স আমি যদি জাস্ট এমনি মুখস্থ করে রাখি, এটা বেশি দিন লাস্টিং করবে না, বা এটা বেশি দিন মনে থাকবে না। তো আমাদের উচিত হবে প্রতিটা জিনিস এখন থেকে, যারা ক্লাস 9 উঠেছে এখন নতুন, অথবা যারা ক্লাস 10 আছো, তোমাদের বলবো প্রতিটা জিনিস ধরে ধরে তুমি বুঝে বুঝে পড়বা আর কি। যদি কোনো জিনিস বুঝতে একটু বেশি টাইম লাগে, তুমি এটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো। অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল আছে, অথবা তোমার টিচারকে জিজ্ঞেস করো। বাট আমি সাজেস্ট করব প্রতিটা জিনিস বেসিক বুঝে বুঝে ভেঙে ভেঙে তুমি বিষয়টা শিখো। তাহলে তো কি হবে, এই 9-10 হচ্ছে তোমার বেসিক করার হচ্ছে সময়। এখন যদি তোমার বেসিক না করতে পারো, ইন্টারে যায় খুবই বেগ পেতে হবে। বাট যদি তুমি ক্লাস 9-10 যদি তোমার বেসিকটা ভালো করে করতে পারো, তাহলে ইন্টার আশা করি অনেক বেশি ইজি হবে। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।